আমরা তৃণমূল এবং বিজেপিকে এক করব না। পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে বিজেপি এখনো ক্ষমতা দখল করতে পারেনি, ক্ষমতা দখলের জন্য তারা মরিয়া। বিমান বসু ঘোষণা করলেন এবার বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে আইএসএফ যেমন থাকছে তারই সঙ্গে থাকছে সিপিআইএমএলও। পশ্চিমবাংলায় বামপন্থার একটা পুনর্জাগরণ খুব দরকার। হুমায়ুন কবিরের মতো সাম্প্রদায়িক ব্যক্তির সঙ্গে মিটিং করে অসাম্প্রদায়িকতা কি প্র্যাকটিস করা সম্ভব ভোটের আগে? তাও এটা এক ধরনের ট্যাকটিক্যাল মিস্টেক। নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পরদিনই বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তাতেই বড় চমক। বিমান বসু ঘোষণা করলেন এবার বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে আইএসএফ যেমন থাকছে তারই সঙ্গে থাকছে সিপিআইএমএলও। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য, কথা বলবো। বামফ্রন্টের সঙ্গে কেন? বামফ্রন্টের সঙ্গে তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় বামপন্থার একটা পুনর্জাগরণ খুব দরকার। পশ্চিমবাংলায় 3 টার্ম ধরে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। এই সরকারের বিরুদ্ধেও মানুষের যথেষ্ট বিক্ষোভ আছে। বিজেপির দাপট গোটা দেশ জুড়ে বাড়ছে এবং পশ্চিমবাংলাতেও ক্ষমতা দখলের জন্য তারা মরিয়া। ফলে বাংলায় খুব দ্রুত একটা তৃতীয় শক্তি দরকার, যাতে বাংলা না হলে বাংলার রাজনীতিটা ওই বিজেপি যেভাবে করছে, ঘুষপেঠিয়া আর ঘুষোঘুষি, সেখানে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আছে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাংলার পরিবেশ, বাংলার কর্মসংস্থান, এই প্রশ্নগুলোই বাংলা থেকে গায়েব হয়ে যাবে। সেই জন্য বাংলায় খুব দরকার বামপন্থীরা আর একটু শক্তিটা বাড়ুক। আমরা এটাই ভেবেছি যে আমরা যদি সিপিএম এর সাথে অনেক মত পার্থক্য আছে, অতীতেও ছিল, এখনো আছে, নেই এমনটা নয়, কিন্তু আমরা পারস্পরিক একটা সহযোগিতা করতে পারি, তাহলে ঠিক যেরকম মিটিং মিছিল বিভিন্ন আন্দোলনে আমরা একসাথে থাকি, নির্বাচনটা বড় আন্দোলন, সেই আন্দোলনে আমরা একসাথে। অতীতে তৃণমূলকে সমর্থন করা কি তাহলে ভুল ছিল? না, আমরা তৃণমূলকে প্রথম কথা কোনো সমর্থন করি, এগুলো কতগুলো ব্যাখ্যা আছে, ভুল ব্যাখ্যা। আমরা গতবার যেটা বলেছিলাম যে বিজেপিকে একটি ভোটও নয়, এটা আমরা আজও বলছি। এটা আমরা শুধু বাংলায় বলি না, এটা আমরা বাংলাতেও বলি, এটা ত্রিপুরাতেও বলি, আসামেও বলি, বিহারেও বলি, কেরালাতেও বলি, তামিলনাড়ুতেও বলি, গোটা দেশ জুড়ে। কারণ এই মুহূর্তে বিজেপি যে মাত্রায় ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের অস্তিত্বের জন্য একটা বিপদ হিসেবে দেখা দিয়েছে, তো সেখানে বিজেপির ব্যাপারে তো কেউ নরম থাকতে পারে না। আমরা গতবার যেটা করেছিলাম আর এবার যেটা করছি তার মধ্যে একটা সামান্য পার্থক্য আছে, বড় কিছু পার্থক্য নেই। গতবার আমরা বলেছিলাম বিজেপিকে একটি ভোট নয়, আমরা এবারও বলছি বিজেপিকে একটি ভোট নয়। গতবার আমরা 12টা আসনে লড়েছিলাম স্বাধীনভাবে, আমাদেরকে সিপিএম কোথাও সমর্থন করেনি। এবার আমরা 10টি আসনে লড়ছি। এবার সিপিএম, বামফ্রন্ট এর অন্য দল বা আইএসএফ, যেহেতু আমরা একটাই সিট শেয়ারিং এর মধ্যে আছি, তারা আমাদের সমর্থন করছে। গতবার আমরা সিপিএম বা লেফট ফ্রন্টের প্রার্থীদের 24টা আসনে সমর্থন করেছিলাম। এবারে স্বাভাবিকভাবেই যখন আমরা একটা ওরকম সিট শেয়ারিং এর অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছি, তো বাকি অন্য সিটগুলো যেখানে আমরা লড়ছি না, সেখানে আমরা সমস্ত বামপন্থী কর্মীদের সমর্থন। সিপিএম কিন্তু বারবার ট্রোল করেছে, রীতিমতো নাম না করলেও এই নো ভোট টু বিজেপি এই কথাটি তুলে ট্রোল করা হয়েছে। সেটা তাদের যারা করেছে, তাদের সঙ্গেই যারা করেছে সেটা তাদের ব্যাপার। তাদের এটাই যদি রাজনীতি কারোর হয়ে থাকে, সেটা আমি তো কিছু করতে পারি না। ফলে সেটা হচ্ছে তাদের এক অর্থে ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে এটা পড়ে, ট্রোলিংটাও। সেই জন্য তাতে আমার কিছু যায় আসে না। আমরা যে কথাটা গতবারও বলেছি, আমরা এবারও বলছি, পশ্চিমবাংলায় দুটো জিনিস, একটা হচ্ছে বিজেপির ব্যাপক আগ্রাসন, এবং গতবারের থেকে বেশি। গতবারে যেটা ছিল সেটা শুধু রাজনৈতিক মতদর্শগত, এবারে তার সাথে যেটা যুক্ত হয়েছে এসআইআর, যে এসআইআর এর ফলে বাংলায় লক্ষ, মানে কি কোটি বলতে হবে, এত মানুষ তারা ভোটার লিস্ট থেকে অলরেডি তাদেরকে বের করে দেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, এবং যখন নির্বাচন ঘোষণা হলো তখন কিন্তু ওই 60 লক্ষের ভবিষ্যৎটা কি, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, আমাদের ইলেকশন কমিশন আজকাল কিছু বলছেন না। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষকে নির্বাচন থেকে বের করে দেওয়া, এটা কিন্তু নতুন, বাংলার জন্য নতুন, গোটা দেশের জন্য নতুন। দ্বিতীয় যেটা নতুন সেটা হচ্ছে যে মাত্রায় পুরো প্রশাসনটা দখল করার জন্য ঠিক নির্বাচনের আগে এমন একজন গভর্নরকে পশ্চিমবাংলায় আনা হলো, যাকে সুপ্রিম কোর্ট বলেছে, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন তার ভূমিকাটা নিয়ে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে। তো সুপ্রিম কোর্টের দ্বারা যিনি নিন্দিত, সমালোচিত, ভর্ৎসিত এমন একজন মানুষকে গভর্নর করা, এবং পুরো কাল রাত্রি থেকে শুরু হয়েছে
কখনো আসছে মুখ্য সচিব, কখনো আসছে স্বরাষ্ট্র সচিব, কখনো আসছে ডিজি, কখনো আসছে পুলিশ কমিশনার, এক এক করে সমস্ত পুরো প্রশাসনটা দখল করে নেওয়ার একটা চেষ্টা। তো এই যে ইঙ্গিতটা এবারে, এটা গতবারের থেকে কিন্তু বেশি। তাহলে আমরা এই বিজেপির যে বিপদটা, এটার বিরুদ্ধে আজকেও মানুষকে সতর্ক করছি। যারা এসআইআর করে আপনাদেরকে ভোট থেকে বঞ্চিত করতে চায়, যারা এইভাবে ক্ষমতা দখল করে নিতে চায়, তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করুন। আর পশ্চিমবাংলার স্বার্থে, মানুষের রুজি রুটির স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে ওই লাল পতাকা সেটাকে ঊর্ধ্বে তুলে। আইএসএফ চেয়ারম্যান যেমন ভোট বয়কটের ডাক দিয়েছেন, এই যে 60 লক্ষ বিচারাধীন ভোটারের কি হবে বারবার প্রশ্নটা উঠছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনিও যখন এই বয়কটের ডাক কে দিয়েছেন? আইএসএফ চেয়ারম্যান, আচ্ছা, হ্যাঁ, তিনি একটি মামলা রুজু করছেন। যতটুকু মামলা খবর সবাই আমার কাছে। করছে, আর তো আমরাও করব, যে এই 60 লক্ষ মানুষকে বাইরে রেখে এভাবে তো ভোট হয় না। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে, তার মানে তো প্রার্থী, আমার মনে হয় এটার মধ্যে একটা ব্যাপার দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে, ঠিক কথাই। ভারতবর্ষের বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রে আমরা দেখি কোনো বিচার পাওয়া যায় না, তো গণতন্ত্র আক্রান্ত। তো তার মানে তো আমরা সেটাকে ছেড়ে দিতে পারি না। ফলে এই প্রহসনটার বিরুদ্ধে লড়বো। এই যে এসআইআর এ এত মানুষকে বের করে দেওয়া হচ্ছে, আমার মনে হয় যে এই যে নির্বাচনটা হবে, যারা ভোট দিতে যাবে তারা কিন্তু সেই কথাগুলো মাথায় রাখবেন। ফলে এই যে এসআইআর এর মাধ্যমে মানুষকে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া, নাগরিককে বেনাগরিককে পরিণত করা, শরণার্থীতে পরিণত করা, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ, যার ভোটিং রাইট এখনো বেঁচে আছে, সেই মানুষটা তার ভোটিং রাইট কিন্তু তার জন্য প্রয়োগ। কিন্তু যারা বাইরে রইলেন, মানে বিচারাধীন অবশ্যই রইলেন সেই বা বাদ সেই লড়াই, দিলেন, সেই লড়াই বাদ তাদের দিয়ে কি নয়, হবে? সেই লড়াইটার জন্য আমরা সবাই লড়ছি, সুপ্রিম কোর্টেও লড়ছে। আমি আশা করব যে নির্বাচনের আগে অবশ্যই এই ব্যাপারটা ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে যে কাউকে বাদ দিয়ে রেখে নির্বাচন এভাবে হয় না। ভোট বয়কটের ডাক কি ওঠা না, উচিত? আমার আপনি মনে কি হয় দেখুন, করেন? এই বয়কট এবং এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ এই লোকগুলোকে ভোট থেকে বের করে দেওয়া, এটাই তো যারা চাইছে। বয়কট মানে তো হচ্ছে তাদের জন্য ময়দানটাকে আরো খালি ছেড়ে দেওয়া, খোলা ছেড়ে দেওয়া। তো আমার মনে হয় হয়তো আগামী দিনে একটা পরিস্থিতি আসতে পারে, যদি নির্বাচনটা সম্পূর্ণভাবে গোটা দেশ জুড়ে একটা প্রহসনে পরিণত হয়ে যায়, তাহলে একটা সময় আসতে পারে মানুষ বিদ্রোহ করবে, তখন মানুষ হয়তো বয়কট করবে, মানুষ অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা এই মুহূর্তে, যতক্ষণ ভারতবর্ষে এখনো গণতন্ত্র আছে, মানুষ এই গণতন্ত্রের ভেতর থেকেই লড়ছে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এই নির্বাচন, এই পুরো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই ফেডারেলিজম, এই সংবিধান, এটাকে বাঁচানোর লড়াইটাও খুব ইম্পর্টেন্ট। বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে লড়াই মানে এক প্রকার তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই। তৃণমূল ও বিজেপিকে কি এক আসনে আমরা এক আসনে এখনো বসাচ্ছি, আমরা এখনো এক আসনে বসাচ্ছি না। আমরা গতবারও লড়েছি, গতবার আমরা যখন 12টা আসনে লড়েছি, সেখানে কি আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়িনি? গতবার আমরা যখন 24টি আসনে, যেগুলো লেফট ফ্রন্টের জেতা আসন ছিল 2016-তে, সেখানে কি আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছি? এখনো তৃণমূল বিজেপি সেটিং বলে না, আমরা তৃণমূল এবং বিজেপিকে এক করব না। আমার একটা পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে বিজেপি এমন একটি পার্টি যার সাথে অন্য কোনো পার্টির কোনো তুলনা হয় না। ফলে অবিজেপি শাসিত রাজ্যগুলো, সেগুলো একটা পার্থক্যটা মানুষ করে যে কোন রাজ্যটা বিজেপির হাতে, কোন রাজ্যটা বিজেপি এখনো ক্ষমতা দখল করতে পারেনি। পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে বিজেপি এখনো ক্ষমতা দখল করতে পারেনি, ক্ষমতা দখলের জন্য তারা মরিয়া। আসামে তারা ক্ষমতা দখল করে নিয়েছে, তারা ক্ষমতা দখল করে নিয়েছে ত্রিপুরায়, বিহারে তারা নীতিশ কুমারকে সরিয়ে সম্পূর্ণ ক্ষমতাটা নিজের হাতে আনতে চায়। তাহলে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেই রাজ্যগুলোর অবস্থা কি সে তো মানুষ দেখছে। তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষও, আমি ধরে নিলাম যে এখন একটা ওই কড়াইয়ে, যেটাকে বলে তপ্ত কড়াইয়ে আমরা আছি, তো সেই তপ্ত কড়াই থেকে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়া সরাসরি বিজেপিকে ডেকে আনা মানে হচ্ছে সেইটা। তো পরিবর্তনের নামে পশ্চিমবাংলায় জনগণ, যারা রাজনীতি সচেতন, তারা এই ঝাঁপটা দেবেন না। ফলে এই পার্থক্যটা আমরা কিন্তু করি যে অবিজেপি শাসিত রাজ্য, যতক্ষণ পশ্চিমবাংলা অবিজেপি শাসিত রাজ্য আছে, তো যেটা পার্থক্য আমরা কেরালার জন্য করি, তামিলনাড়ুর জন্য করি, কর্ণাটকের জন্য করি, তেলেঙ্গানার জন্য করি, পাঞ্জাবের জন্য করি, হিমাচলের জন্য করি, ঝাড়খণ্ডের জন্য করি, সেই পার্থক্যটা পশ্চিমবাংলার জন্য কেন করবো না, যেহেতু এখনো এখানে বিজেপি ক্ষমতায় নেই। তার মানে তৃণমূলের যদি একটা হারের জায়গা তৈরি হয় ভোট ভাগাভাগির কারণে,
তাহলে সেই সেই না, জায়গাটা সেটা কি? দায়িত্ব তৃণমূলের, হ্যাঁ। সেটার দায়িত্ব তৃণমূল, সেটা আমরা বলছিলাম। আমরা যদি পার্থক্য করে সেক্ষেত্রে এটাই বিজেপি বলেছি। যদি তাহলে শক্তিশালী হয় না বা না জেতার না, জায়গায় সেটা চলে সেটা যায়, সেটা তো প্রশ্নটা হচ্ছে যে যদি আজকে পশ্চিমবাংলায় বামপন্থীরা উঠে দাঁড়াতে না পারে, তাহলে তো অনিবার্যভাবেই একটা সময়ে মানুষ একদিন না যখন একদিন তৃণমূল বিজেপি থেকে বিক্ষুব্ধ হবে, যেটা উড়িষ্যায় হয়েছে যে দীর্ঘদিন ধরে সেখানে বিজু জনতা দল, হঠাৎ করে সেখানে বিজেপি। তো ফলে পশ্চিমবাংলা তো সেটা হবে। এটা যেন পশ্চিমবাংলার ভবিতব্য না হয়, পশ্চিমবাংলাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই পশ্চিমবাংলায় বামপন্থীদের দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এবং বামপন্থীদেরকে ঘিরে একটা তৃতীয় শিবির সংহত হয়ে ওঠা, এটা খুব দরকার পশ্চিমবাংলার জন্য। আমরা এই চেষ্টাটাই সবসময় করি। এবার নির্বাচনেও আমরা এককভাবে লড়লেও তাই করতাম, কিন্তু এবার আমরা একসাথে হাত মিলিয়ে লড়ছি যাতে আমরা সবাই মিলে একটু এই কাজটা দ্রুত করতে পারি। লাস্ট আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ সেলিম তিনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, তা নিয়ে আমরা জানি রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, সমালোচনা চলে। আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমি তখনও বলেছি আমার মাথায় ঢোকেনি, কেন গিয়েছিলেন মাথায় ঢোকেনি, এবং আমার মনে হয় ওরাও সেটা উপলব্ধি করেছেন, বুঝেছেন। ফলে ওটার মধ্যে থেকে কিছু বেরোয়নি, ওটার মধ্যে থেকে মিথ্যে কিছু জল ঘোলা করা ছাড়া, একটা জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু হয়নি। তো আর কোনো ব্যাপার নেই, ওরা একবার দেখা করেছেন, আমার মনে হয় ওরা নিজেদের দলের মধ্যেও সেটা বুঝেছেন, বামফ্রন্টেও সেটা বুঝেছেন। তো লোকে অনেক সময় তো এভাবেই শেখে, ঠেকে শেখে। মানুষ কি বিশ্বাস করবে হুমায়ুন কবিরের মতো সাম্প্রদায়িক ব্যক্তির সঙ্গে মিটিং করে? অসাম্প্রদায়িকতা কি প্র্যাকটিস করা সম্ভব ভোটের আগে? তাও আবার। আমার মনে হয় ওটাই ওরা হয়তো ভেবেছিলেন যে ওটা বুঝতে, উনি যেটা সেলিম বলছে আমি বুঝতে গিয়েছিলাম, যদিও আমার মনে হয় ওখানে বোঝার খুব একটা কিছু বাকি ছিল না। কারণ হুমায়ুন কবিরের অতীতকে যদি দেখা যায়, যে মানুষটি 2019-এ বিজেপির লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, যিনি তৃণমূলের একজন এমএলএ ছিলেন, এবং গোটা রাজনৈতিক জীবন ধরেই তিনি বামপন্থীদের বিরুদ্ধেই রাজনীতি করে গেছেন, সেখানে খুব বেশি বোঝার কিছু ছিল না। তাহলে আমি মনে করি এটা এক ধরনের ট্যাকটিক্যাল মিস্টেক। যাই হোক, সেটা থেকে এগিয়ে গেছেন।